হ্যালো, লাস্ট ক্লাসটি মনে আছে তোমার? লাস্ট ক্লাসে আমরা ঘুরতে গিয়েছিলাম সমুদ্রের তীরবর্তী অঞ্চলে, ট্রেনে করে গিয়েছিলাম, তাই না? আমরা ট্রেনে করে গিয়ে কোথায় নেমেছিলাম? সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। সমুদ্রের তীরবর্তী অঞ্চলে নেমে তারপর ওখানে কি কি দেখেছিলাম? উপকূল দেখেছিলাম, তারপর তটভূমি দেখেছিলাম, সমুদ্র তরঙ্গ দেখেছিলাম। ও দারুণ সুন্দর দেখেছিলাম, মনে আছে তো? তাই তো। আজকে আজকে যেটা দেখবো সেটা আরও ব্যাপক, আরও সুন্দর। আজকে দেখব এই যে উপকূল ভূভাগগুলো আছে, আমরা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে উপকূলগুলো আছে, উপকূলের বিভিন্ন ধরনের রূপগুলো দেখব। তোমার একটা ঝলক দেখিয়ে দিই, দেখবে? এই দেখো, দেখো, দেখলে ছবিগুলো? বাহ, কি দারুণ না ছবিগুলো? আরে ছবি না, চলো আমরা আজকে আবার ভালো করে দেখব। আমরা প্রথম দিন তো সমুদ্রের তীরবর্তী অঞ্চলে জাস্ট ঘুরতে গিয়েছিলাম। আজকের বিভিন্ন উপকূল ভাগগুলো যেগুলো আছে সেগুলো ঘুরতে যাব, এবং সেগুলো দেখব, এবং সেগুলো সম্বন্ধে জানবো, এবং সেগুলো সম্বন্ধে কি করে সৃষ্টি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, কোন জায়গাটায় আছে, সমস্ত বিষয়গুলো আমরা আজকে জানবো। কি তাই না? তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তাহলে আজকে যে বিষয়টা আমরা জানবো সেটি হলো সমুদ্রের তরঙ্গের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবার সমুদ্র তরঙ্গের দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ, এখানে আমরা সমস্ত বিষয় কিন্তু জানবো না। আমরা আজকে শুধু জানবো সমুদ্রের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে সমুদ্রের তরঙ্গ যেটা আছে সেটা কিন্তু দু ধরনের হয়ে থাকে, এক ক্ষয় এবং আরেকটি হচ্ছে সঞ্চয়। আমরা যেটি জানবো সেটি হচ্ছে ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে চলো ভূমিরূপগুলো দেখে নিই এক এক করে, এবং সমস্ত বিষয়গুলো কি করে তৈরি হচ্ছে, কোন জায়গাটায় তৈরি হচ্ছে, তরঙ্গ দ্বারা কিভাবে আঘাতের ফলে তৈরি হচ্ছে, সমস্ত বিষয়গুলি এক এক করে আমরা জেনে নিই। তাহলে যে যে ভূমিরূপগুলো আমরা দেখব সেই ভূমিরূপগুলো চলো একবার করে বোর্ডের মধ্যে দেখে নিই কোন কোন ভূমিরূপগুলো দেখব। 1 নম্বর সমুদ্র ভৃগু, দ্বিতীয় সমুদ্র তরঙ্গ কর্তিত মঞ্চ, তৃতীয় ব্লো হোল, চতুর্থ জিও, পঞ্চম অগ্রভূমি বা হেডল্যান্ড। এখানে অগ্রভূমি বা হেডল্যান্ডের কয়েকটি ভাগ আছে, যেমন 1 নম্বর সমুদ্র গুহা, দ্বিতীয় স্বাভাবিক খিলান, তৃতীয় স্ট্যাক, চতুর্থ স্ট্যাম্প। কি ছবিগুলো দেখে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না? কি ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে? চলো আমরা যখন ডিপে ঢুকবো, ভেতরে ঢুকবো, তখন এই ছবিগুলো সম্বন্ধে, এই বিষয়গুলো সম্বন্ধে ডিটেলসে, সমস্ত বিষয় ডিটেলসে আমরা এখানে জানবো কি করে এগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে সৃষ্টির প্রথমেই আমরা বললাম কি কিসের দ্বারা সৃষ্টি হলো? সমুদ্র, গুড, সমুদ্র তরঙ্গের দ্বারা। বাহ, তাহলে সমুদ্র তরঙ্গের দ্বারা কিন্তু ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে। প্রথম যে বিষয়টি আমরা জানবো সেটি হলো সমুদ্র ভৃগু। এখানে সামুদ্রিক ভৃগু যেটি আছে সেটা আগের দিন ক্লাসে আমরা জেনেছিলাম কোন জায়গায় সামুদ্রিক ভৃগুটি অবস্থান করছে। তাও আমি বলে দিই, সেটা হচ্ছে স্থলভাগের শেষ সীমানা, যেখানে আমরা দেখেছিলাম উপকূল রেখা। মনে আছে উপকূল রেখা? ওই যে নিচে একটি দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম উপকূল রেখা, ওই যে ছবির মধ্যে দেখো উপকূল রেখা, এর উপর দিকের যে অংশটি একে আমরা বলছি ভৃগু। এই যে ভৃগুটা আছে, এই ভৃগুটা কি করে সৃষ্টি হলো দেখো। তোমাকে প্রথমে কয়েকটি গ্রাফিক্সের মাধ্যমে একটু বুঝিয়ে দিই। দেখো এখানে প্রথমে একটি ঢাল আছে, এই ঢালের মধ্যে সমুদ্রের তরঙ্গগুলো আছড়ে পড়ছে। এবার যদি আছড়ে পড়তে থাকে তাহলে কি হবে? এখানে এখানে সৃষ্টি হবে ধীরে ধীরে, যে ঢালটি আছে সেখানে ক্ষয় করা শুরু করবে। এবার ক্ষয় করা যদি শুরু করতে থাকে তাহলে কি হবে? সেটি একটা খাড়া ঢালের সৃষ্টি করবে। এই যে খাড়া ঢালটি সৃষ্টি হবে সেটাকে আমরা বলছি ভৃগু। এবার এখানে দেখো ক্ষয় যখন করছে তখন তার নিচে সামান্য একটা গর্তের মতো তৈরি করে, যেটাকে বলা হয় খাজ কিংবা নোচ। নোচ শব্দটি শুনেছো কোথাও? শুনে থাকবে নিশ্চয়ই, তাই না? কোথায় শুনেছো বলো তো? ওই যে তোমার মোবাইলটা আছে না, মোবাইলটার ঠিক উপর দিকে যেটা ব্ল্যাক কালার হয়ে থাকে টোটাল স্ক্রিনের মধ্যে, সেটাকে নচ বলে। কি তাই না? সে তুমি তো জানবেই নচ কাকে বলে। অবশ্যই এখন নতুন নতুন মোবাইল যেগুলো বের হয়ে গেছে তার মধ্যে নচ অনেকগুলো মোবাইলের মধ্যে থাকে না, অনেকগুলো বলতে বেশিরভাগ মোবাইলের মধ্যেই থাকে না। তাহলে এবার আমাদের মূল বিষয় চলে আসি। এখানে দেখো সমুদ্র তরঙ্গ যখন আছড়ে পড়ছে তীরভূমির দিকে, আছড়ে পড়ছে, ওই যে ঢালটি আছে আমরা যে ছবির মধ্যে দেখলাম, এই যে ঢালটি আছে এই ঢালের মধ্যে আঘাত প্রাপ্ত হয়ে একটা খাঁজ তৈরি করে। যখন খাঁজ তৈরি হয়ে গেল তারপর ধীরে ধীরে খাঁজটি তো বড় হতে থাকবে। এবার খাঁজটি বড় হয়ে ভেতর দিকে ঢুকতে থাকবে।
কে ক্ষয় করছে? সমুদ্র তরঙ্গ। এবার সমুদ্র তরঙ্গ প্রথমে এসে খাঁজের মধ্যে আরও ধাক্কা দিচ্ছে, আবার যদি ধাক্কা দিতে থাকে খাঁজটি আরও বড় হয়ে যাবে, বড় হতে হতে একসময় সেটি অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে গিয়ে উপরের যে অংশটি সে তো আর ওয়েট ধরে থাকতে পারবে না, কি হবে তাহলে? সেটি টোটাল অংশটি নিচের দিকে ভেঙে পড়ে যাবে। আর যদি ভেঙে পড়ে যায় তাহলে কি একটা খাড়া ঢালের সৃষ্টি হবে। এই যে খাড়া ঢালের সৃষ্টি হলো একে আমরা বলছি ভৃগু। ক্লিয়ার হয়ে গেছে ভৃগু? তাহলে সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলটি সেখানে খাড়া ঢাল যেটি তৈরি হয় সেটাকে আমরা বলছি ভৃগু। এখানে ছবির মধ্যে দেখে নাও, দেখো কত সুন্দর ভৃগু, একদম সাদা রঙের সমুদ্রের তীরবর্তী অঞ্চলের যে ভৃগুগুলো, মন জুড়িয়ে যাচ্ছে তাই না? এত সুন্দর দেখে মনে হচ্ছে এখনই দৌড়ে যাই, এখনই ওখানে চলে যাই। কি চলে যাবো? চলো, আমরা তো যাচ্ছি এখানে একসাথেই, চলো হাঁটতে হাঁটতে চলে যাই এখানটায়। ঠিক আছে, অবশ্যই অবশ্যই যাব, যখন সময় হবে তুমি অবশ্যই যাবে। আচ্ছা, তাহলে ভৃগুটি দেখে নিলে এখানটায়। এই যে ভৃগুটি হলো, এখানটায় আমরা সংজ্ঞার মাধ্যমে সমস্ত ভৃগুটি একবার জানি। তাহলে বোর্ডের মধ্যে দেখো সংজ্ঞাটিকে, উপকূলের প্রান্তভাগে অর্থাৎ উপকূল রেখার ঠিক পেছনে সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে সমুদ্রমুখী যে খাড়া তলের সৃষ্টি হয় তাকে সমুদ্র ভৃগু বলে। তাহলে সমুদ্র ভৃগু জানা হয়ে গেল। সমুদ্র ভৃগু কোথায় দেখলাম আমরা? সেটা হলো সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে খাড়া ঢালটি আছে সেটাকে আমরা বলছি সমুদ্র ভৃগু। ক্লিয়ার হয়ে গেছে? কত সুন্দর ছবিগুলো দেখলাম। আচ্ছা, এখানে যে গ্রাফিক্সটা দেখলাম অর্থাৎ আর্ট করে যে ছবিটি, সেটি কিন্তু নোট ডাউন করে রেখো, পরীক্ষায় আসলে কিন্তু এই ছবিটি তুমি দিতে পারবে। আশা করি খুব একটা কঠিন ছবি নয়, খুব ইজি। আর যদি অসুবিধা হয় তাহলে দেখবে তোমার পাঠ্য বই যেটি আছে পাঠ্য বইয়ের মধ্যে ছবিটি পেয়ে যাবে। তাহলে এবার দ্বিতীয় অংশ আসছি। দ্বিতীয় অংশ হচ্ছে তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ। আমরা প্রথমে বোর্ডের মধ্যে দেখেছিলাম তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ। আচ্ছা, আমাকে এখানে বলো তরঙ্গ কর্তৃত্ব কথার অর্থটা কি? কর্তৃত্ব কথার অর্থ হচ্ছে তরঙ্গের দ্বারা সৃষ্ট, অর্থাৎ তরঙ্গের কাজের দ্বারা সৃষ্ট। এবার তরঙ্গের কাজের ফলে যে ধরনের মঞ্চ তৈরি হয়, এবার মঞ্চ কোনটাকে বলে? মঞ্চ হলো গিয়ে যে সমতল ভূভাগ থাকে, তাই না? একদম সমতল ভূভাগ, আমরা স্টেজ যেটাকে বলি, এটাকে আমরা তো মঞ্চ বলি। এখানেও তরঙ্গের দ্বারা সৃষ্ট যে মঞ্চটা হয় তাকে আমরা বলছি তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ। এবার এখানে দেখো, প্রথমে একটি ছবি দেখে নিই। এই দেখো নিচের অংশটি দেখতে পাচ্ছ? এখানে কি হয়েছে? এখানে কিন্তু একটা মঞ্চের তৈরি হয়েছে। এবার দেখলে মঞ্চটি, প্রথমে আগে গ্রাফিক্সের মাধ্যমে জেনে নিই, তারপর আমরা বিষয়টিকে জানবো। দেখো এখানটায় একটা উপকূল ভাগের অগ্রভূমি এসছে, অর্থাৎ একটা অগ্রভূমি যেটা ধরো শক্তশিলা দ্বারা তৈরি হতে পারে। এই শক্তশিলা দ্বারা অগ্রভূমিটি সামনের দিকে এসছে। এবার এই সামনের দিকে যে অংশটি, এর নিচের দিকেও তো সমুদ্র তরঙ্গ আঘাত করছে। দেখো নিচের দিকে ওই যে পয়েন্টটি যেখানে পয়েন্ট করছে যেখানটা, সেখানে দেখো নিচের দিকে আঘাত করছে সমুদ্র তরঙ্গ। এবার ঠিক একই রকমভাবে সমুদ্র তরঙ্গ যদি আঘাত করতে থাকে, আঘাত করতে করতে এই অংশটি কি হবে? নিচের অংশটি ধীরে ধীরে এগিয়ে যাবে এবং এখানে একটা খাঁজের সৃষ্টি হবে, যেটার কথা বলেছিলাম আগে, খাঁজ। এই যে খাঁজের সৃষ্টি হবে, এবার খাঁজ হতে হতে সামনের দিকে এগিয়ে যাবে এবং উপরের অংশটি, আরে ভয় পেয়ে গিয়েছিলাম, এত বড় অংশটি ভেঙে পড়লো, এত আওয়াজ করলো। যাক, আমি চিন্তা করলাম বিশাল কিছু হয়েছে কিনা। অবশ্যই বিশাল কিছু হয়েছে। কি তৈরি হয়েছে? তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ। এবার বলে স্যার এখানে তো টোটাল ভূভাগটা পড়ে গেল, তাহলে তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ কোথায় হলো? তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ কোথায় হলো? নিচের স্থানে। নিচের স্থানে যে স্থানটি সেটা হলো তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ। দেখো উপরের যে স্থানটি আছে সে তো ভেঙে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে সমুদ্রের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সেটি বহন হয়ে গিয়ে ভেতরে চলে যাচ্ছে, তটভূমির দিকে চলে যাচ্ছে। নিচের দিকের যে অংশটি সেটি তো ওই সমতলই থাকছে, তার নিচে তো আর গর্ত বেশি বেশি ডিপভাবে তো ঢুকে যেতে পারছে না, গর্ত করে ক্ষয় করে। উপরের যে অংশটি থাকে একে আমরা বলছি তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ। তাহলে ছবির মাধ্যমে গ্রাফিক্সের মাধ্যমে দেখছিলে কি দেখলাম? আমি আবার বলছি, সমুদ্র তরঙ্গ যখন আঘাতপ্রাপ্ত হচ্ছে সম্মুখ ভাগের অংশ কিংবা উপকূলের যে অংশটি, কোথায় বলছিলাম? ভৃগুর মধ্যে যখন আঘাতপ্রাপ্ত হচ্ছে, ভৃগুটি ধীরে ধীরে পেছন দিকে সরে যাচ্ছে। কিভাবে সরে যাচ্ছে? খাঁজের মাধ্যমে সরে যাচ্ছে। কিন্তু নিচের যে অংশটি আছে সেই অংশটি তো সরে যাচ্ছে না, ওইটা তো ওখানেই আছে। এবার সরতে সরতে সেটি যদি আরও পেছন দিকে চলে যায় তাহলে কি হবে? সামনের দিকের যে অংশটি যেখানে ক্ষয় করেছিল, এই সামনের দিকের অংশটি যে মঞ্চ তৈরি করে তাকে আমরা বলছি
সমুদ্র তরঙ্গ কর্তৃত মঞ্চ। ক্লিয়ার হয়ে গেছে? অর্থাৎ সমুদ্রের দ্বারা সৃষ্ট মঞ্চ। তাহলে একই রকমভাবে চলো সংজ্ঞাটাকে দেখে নিই। ক্রমাগত তরঙ্গের আঘাতে উপকূলের খাড়া পাড় বা ভৃগুর পেছনে সরে যাওয়ার ফলে মঞ্চের মতো যে প্রায় সমতল পৃষ্ঠের সৃষ্টি হয় তাকে তরঙ্গ কর্তৃত মঞ্চ বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উত্তর কঙ্কন উপকূলের রাভাস নদীর দক্ষিণে এরকম কিন্তু তরঙ্গ কর্তৃত মঞ্চ গড়ে উঠেছে। উদাহরণটি মনে রাখবে। উদাহরণটি কী ছিল? কোন উপকূলে? কঙ্কন উপকূলে। কোন নদী? রাভাস নদী। এর যে উপকূলটি আছে এখানে কিন্তু তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টি হয়েছে। তাহলে তরঙ্গ কর্তৃত মঞ্চ ক্লিয়ার হয়ে গেছে? কি ক্লিয়ার না? এরপরে তৃতীয় নাম্বার আমরা জানবো, সেটি হলো ব্লো হোল। ব্লো হোল কথার অর্থ, ব্লো কথার অর্থ কি? ফেটে যাওয়া। হোল কথার অর্থ গর্ত। তাহলে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যদি এই ধরনের গর্ত দেখি তখন সেটাকে আমরা ব্লো হোল। আমি সিম্পল বলে দিলাম এখানে ব্লো হোল মানে গর্ত, কিন্তু আসলে আসলে যে সেটা কী বিষয় সেটা আমরা এখন জানবো। দেখো এই যে ছবিটির মধ্যে দেখতে পাচ্ছ, এই ছবিটির মধ্যে দেখো নিচের দিক দিয়ে সমুদ্রের জল ঢুকছে এবং উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে, স্যার উপর দিয়ে কী করে বেরোলো? কি, তাই না? এবং গর্তটা কী করে সৃষ্টি হলো? এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। যখন আমি ছোট ছিলাম তখন নদীর তীরবর্তী অঞ্চলে খেলতে যেতাম। এবার নদীর তীরবর্তী অঞ্চলে খেলে ওখানে বালি আছে। বালিটিকে করতাম কি, একটা ঢিপির মধ্যে পাটাকে ঢুকিয়ে দিতাম, ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে বালি দিয়ে চাপা দিতাম, চাপা দিয়ে এবার উপর দিয়ে একটা ফুটো করে নিয়ে পায়ের আঙ্গুলের মধ্যে দিয়ে আঙ্গুল পর্যন্ত ঢুকিয়ে দিতাম। উপরে সমস্ত ঢাকা, উপরে পায়ের আঙ্গুল দিয়ে ফুটো করে ওখানে ঢুকিয়ে দিতাম এবং পাটাকে আস্তে আস্তে বের করে নিয়ে আসতাম এবং উপরের একটা সুড়ঙ্গের মতো তৈরি হতো। কী করে সুড়ঙ্গ হলো? এক নিচের থেকে সুড়ঙ্গ এবং উপর থেকে সুড়ঙ্গ, মাঝ বরাবর কিন্তু বালি। খুব ভালো লাগতো, খুব খুব মজা করতাম ছোটোবেলায়। তুমিও করেছো নিশ্চয়ই? কি করেছিলে? করনি? আচ্ছা, যদি না করে থাকো করবে, দেখবে খুব ভালো লাগে। তাহলে দেখো এইবার আসছি আমাদের ব্লো হোলের যে বিষয়টি সেখানটা। এখানে গ্রাফিক্সের মধ্যে দেখো কি হচ্ছে ঘটনাটি। দেখো প্রথমে সমুদ্র, এখানে যে ঢালটি আছে দেখতে পাচ্ছ ঢালটি, এই ঢালের মধ্যে সমুদ্রের তরঙ্গ এখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এবার যদি আঘাতপ্রাপ্ত হতে থাকে তাহলে কি হবে? এই অঞ্চলের মধ্যে একটা গর্তের সৃষ্টি হবে। সেখানে যদি নরম একটা ফাটল কিংবা দারণ থাকে তাহলে কিন্তু একটা গর্তের সৃষ্টি হবে। এই গর্তটি ধীরে ধীরে ক্রমশ ভেতর দিকে ঢুকতে থাকবে। কিসের ফলে? তরঙ্গের ক্ষয়কাজের ফলে। তরঙ্গের ক্ষয়কাজের ফলে ভিতরের অংশটি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, গর্তটি ভিতরে ঢুকে যাচ্ছে। কেন? ভিতরে নরম শিলা আছে। এবার ভিতরে ঢুকতে ঢুকতে অনেকটাই ভিতরে ঢুকে আছে। এবার দেখা যাচ্ছে ভূভাগের উপরের অংশটি, সেটি যদি নরম হয়ে থাকে উপরের অংশটি, তাহলে সেখানটায় উপর থেকে উপরে উড়ে যাবে না, সেটা কি হবে? সেটা নিচের দিকে ধসে পড়ে যাবে। কেন ধসে পড়ে যাবে? আইজ্যাক নিউটন, আগের দিন পড়েছিলাম। ঠিক আছে, উপর থেকে ধসে পড়ে যাবে। এবার ধসে যখন পড়ে যাবে তখন কি হবে? একটা গর্তের সৃষ্টি হবে, সুড়ঙ্গের, তাই না? এই যে দেখো ছবিটিকে, এই যে সুড়ঙ্গটি তৈরি হলো এটাকে আমরা বলছি ব্লো হোল। এবার ব্লো কেন? আর হোল তো বুঝে গেলাম, হোল মানে আসলে গর্ত। এবার ব্লো কেন? দেখো সমুদ্রের তরঙ্গ যখন এখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে, কোথায়? ওই যে গুহাটি আছে ওর মধ্যে যখন আঘাতপ্রাপ্ত হচ্ছে, এবার আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে কি হচ্ছে? ভেতরে বাতাস তো আটকে আছে। এবার ধীরে ধীরে যত বাধাপ্রাপ্ত হচ্ছে, দেখো এখানে বাতাস কিন্তু এসে ধাক্কা দিচ্ছে, বাতাস ধাক্কা দিচ্ছে, ভেতরে ক্ষয় হচ্ছে, ক্ষয় করতে করতে উপরের অংশ ভেঙে পড়ে গেল। এবার সমুদ্রের জল ওখানে আটকে পড়ছে, তরঙ্গ আবার পেছন থেকে এসছে, এবার সমুদ্রের জল কি হচ্ছে তখন? একবারে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। যখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে ফোয়ারার মতো করে বেরিয়ে যায়, এটাকে আমরা বলছি ব্লো হোল। কি খুব ইন্টারেস্টিং বিষয় না ব্লো হোলটি? আমার কাছে তো খুব ভালো লাগে ব্লো হোলটি। আমি দেখিনি কখনো ব্লো হোলটি, কিন্তু আমার ইচ্ছে আছে ব্লো হোল একবার দেখবই। তাহলে চলো সংজ্ঞার মাধ্যমে দেখে নিই ব্লো হোল কাকে বলে। সমুদ্র ভৃগু দুর্বল শিলা অবস্থান করলে তরঙ্গের আঘাতে তা সহজে শিথিল হয়ে পড়ে। এখানে শিথিল কথার অর্থ নরম হয়ে পড়ে এবং গুহার সৃষ্টি হয়। গুহার মধ্যে আবদ্ধ বায়ু সমুদ্র তরঙ্গের আঘাতে, আমি একটু আগে বলেছিলাম আবদ্ধ বায়ু কার ফলে? সমুদ্র তরঙ্গের আঘাতে সংকুচিত হয়। সংকুচিত মানে সেটি চাপ পড়ে কোথায়? সেই বায়ুটির মধ্যে এবং জলের মধ্যে। তরঙ্গের প্রত্যাবর্তনের এই বায়ু বিস্ফোরণ ঘটিয়ে প্রসারিত হয়,
ফলে বায়ু প্রচণ্ড চাপে শিলাদেহে শিথিল হয়ে পড়ে। আমি আবার বলছি, বায়ুর যখন চাপ পড়ছে তখন শিলা দেহ যেগুলো আছে সেগুলো তো নরম শিলা, সেগুলো শিথিল হয়ে পড়ছে, অর্থাৎ ভেঙে পড়ছে, নরম হয়ে ভেঙে পড়ছে। গুহা এবার বাড়তে থাকে, বাড়তে বাড়তে ভেতরের দিকে প্রসারিত হয়। কালক্রমে গুহার যে ছাদটি আছে সেটি ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়। তরঙ্গের চাপে বাতাস ও জলের এই গর্ত প্রচণ্ড গর্জন করে সবেগে বাইরের দিকে বেরিয়ে আসে, যেটা আমি তোমাকে বলেছিলাম ফোয়ারার মতো বাইরের দিকে বেরিয়ে আসে। সমুদ্রের উপকূলের এইরূপ গুহাকে ব্লো হোল বলে। স্কটল্যান্ডে ব্লো হোলকে গ্লুপ নামেও পরিচিত করা হয়ে থাকে। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্লো হোলটি কী হয়েছিল, ঘটনাটি আমি আবার একবার রিভাইজ করে দিই। সমুদ্রের তরঙ্গ কোথায় আঘাতপ্রাপ্ত হচ্ছে? ওই যে উপকূল ভূমিতে আঘাতপ্রাপ্ত হচ্ছে। ওখানে নরম শিলা ছিল, নরম শিলাটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সমুদ্র তরঙ্গ আবার আসছে। আবার যখন এসছে ভেতরে তো বাতাস আসছে, তরঙ্গ এসে বাতাসটাকে চাপ দিচ্ছে, যখন চাপ দিয়ে রিটার্ন আসছে মানে প্রত্যাবর্তন হচ্ছে, সেই জায়গাটাকে আবার ভেঙে পড়ছে। এবার ভাঙতে ভাঙতে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। এবার ভেতর দিকে যখন এগিয়ে যায় তারপর কি হয়, এবার উপরের দিকের যে অংশটি সেটা ভেঙে নিচের দিকে পড়ে যায়। এবার যখন ভেঙে নিচের দিকে পড়ে যায় তাহলে একটা সুড়ঙ্গের মতো সৃষ্টি হলো, যা আমরা উপরের ভূভাগে যদি দাঁড়িয়ে থাকি সেখান থেকেও দেখতে পাবো। তাহলে এইবার সমুদ্রের তরঙ্গ যখন এসে আঘাতপ্রাপ্ত হলো এইখানটায়, সেই আঘাতপ্রাপ্তের ফলে জলরাশি প্রচণ্ড জোরে প্রচণ্ড শব্দ করে বাইরের দিকে বেরিয়ে আসে, প্রচণ্ড শব্দ করে বাইরের দিকে বেরিয়ে আসে। যখন বাইরের দিকে বেরিয়ে আসে এই টোটাল ভূমিরূপটাকে আমরা বলছি ব্লো হোল। তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে গেল না? কি ইন্টারেস্টিং লাগছে বিষয়টি? যদি ইন্টারেস্টিং লেগে থাকে আর যদি পড়াটা ভালো লাগে তাহলে করে দাও। নেক্সট বিষয়টি যাচ্ছি। নেক্সট বিষয় হচ্ছে জিও। এখানে জিও জানার আগে আমরা একটা ছবিটাকে দেখে নিই। দেখো এখানে ছবিটি দেখতে পেলে, ছবিটি এই যে ছবিটি আছে, বলো আচ্ছা বলো তো এটা এই ভূমিরূপটা কেন হলো, কি কারণে হলো বলতে পারবে? ঠিক আছে, তাহলে এই ছবিটাকে একটু রানিং করি তাহলে তুমি বুঝতে পারবে। দেখো প্রথমে কি হলো, একটা গর্ত হলো, গুহা সৃষ্টি হলো। সেকেন্ড কি হলো, ব্লো হোল হলো। থার্ড কি হলো, জিও। এবার মনে হয় তোমার ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে? তাহলে চলো এবার ডিটেলসে আমি বলি। তাহলে জিওটিকে দেখো, নিচের যে গুহাটি আছে, যে গর্তটি প্রথমে নিচের দিকে যেখানে তরঙ্গ এসে আঘাতপ্রাপ্ত হচ্ছে, এবং উপর দিকে ব্লো হোলের যে অংশটি আছে এই অংশটি এবং মাঝের অংশটি, এই দুটো অংশের মাঝের যে ভূভাগটি সেটি যদি ধসে পড়ে যায়, অর্থাৎ কিংবা মাঝে যদি অনেকগুলি ছোট ছোট ব্লো হোল হয়ে থাকে, তাহলে কি হবে, মাঝের অংশটি ভেঙে পড়ে যাবে। ভেঙে পড়ে গিয়ে যে ভূমির উপরে গড়ে উঠবে তাকে আমরা বলছি জিও। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই জিওর সৃষ্টির একটা কারণ হতে পারে কি, ব্লো হোল। ব্লো হোল যদি থাকে তাহলে সেই ব্লো হোলটা তরঙ্গের আঘাতে কী হচ্ছে, ক্ষয় হচ্ছে। ক্ষয় হতে 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 সামনের দিকে সমস্ত অংশটি ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে এই যে শেপটি, এই যে আকৃতি তৈরি হলো, এই আকৃতি তৈরি করছে। তাহলে চলো সংজ্ঞাটিকে দেখে নিই। সমুদ্রের উপকূলে দুর্বল শিলার অবস্থানের কারণের পর একাধিক ব্লো হোল বাড়তে বাড়তে একত্রে মিলে গিয়ে দীর্ঘ ও সংকীর্ণ খাড়ির সৃষ্টি করে, একে জিও বলে। এখানে দেখো একটা ওয়ার্ড বলা হয়েছে খাড়ি। খাড়ি অর্থাৎ সমুদ্রের তীরবর্তী যে খাজগুলো আছে, যে জিওটি দেখলে এটা কি একটা খাজের মতো, এই ধরনের অংশকে বলা হয় খাড়ি। পরে আমরা খাড়ি সম্বন্ধে ডিটেলসে আরও জানবো, পরের যে পড়াগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ডিটেলসে খাড়ি জানবো। শুধুমাত্র এতটুকু জেনে রাখো, এই যে খাজটি হলো এই খাজটিকে বলা হয় খাড়ি। তাহলে জিও তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে নেক্সট বিষয়টি আসছে। নেক্সট বিষয়টি হচ্ছে অগ্রভূমি বা হেডল্যান্ড। হেড মানে কি, মাথা, ল্যান্ড মানে কি, ভূভাগ। অর্থাৎ উপকূল অংশের সামনের দিকের যে অংশটি এগিয়ে থাকে তাকে আমরা বলছি হেডল্যান্ড। দেখো এখানে একটা ভূমিরূপ দেখালাম, দেখলে ছবিটি, যে গ্রাফিক্সের মাধ্যমে যে ছবিটি দেখলে, এটা কি সমুদ্রে এগিয়ে আছে। কেন এগিয়ে আছে বলো তো? এখানে কি হয়েছে, এই যে অংশটি সামনের দিকে এগিয়ে আছে, এখানে তুলনামূলকভাবে একটি কঠিন শিলা আছে। সামনের যে উপকূল ভাগটি আছে সেখান থেকে তুলনামূলকভাবে একটি কঠিন শিলা অবস্থান করছে। এবার এই যে কঠিন শিলাটি অবস্থান করছে তার ফলে কী হচ্ছে, সেটি সামনের দিকে এগিয়ে আছে। পেছন সাইডের যে অংশগুলি সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে ভেতর দিকে ঢুকে গেছে, এবং এই অংশটি সামনের দিকে এগিয়ে আছে। কিন্তু কতদিন সামনের দিকে থাকবে বলো? এক সময় না এক সময় কিন্তু ভেঙে যেতেই হবে, মানুষ মরণশীল। ওরে বাপরে, আধ্যাত্মিকের কথা চলে এসেছি, ঠিক আছে ওটা ছাড়ো। তাহলে এখানে দেখো হেডল্যান্ড যেটি আছে
অর্থাৎ সমুদ্র থেকে সামনের দিকে যে অংশটি বেরিয়ে এসছে সেই অংশটিকে আমরা বলছি হেডল্যান্ড। কোথায় হেডল্যান্ডটি তৈরি হচ্ছে? উপকূল ভূভাগ। এই যে উপকূল অংশটি, এখানে কিন্তু হেডল্যান্ডটা তৈরি হয়। উপকূলটি ধীরে ধীরে পেছন দিকে সরে যাচ্ছে এবং সামনের একটি অংশ এগিয়ে আছে। তাহলে চলো হেডল্যান্ডের সংজ্ঞাটি দেখে নিই। সমুদ্রের উপকূলের পশ্চাৎ সরণের কালে অপেক্ষাকৃত বেশি ক্ষয় প্রতিরোধীকারী শিলা, আমি তোমাকে বলেছিলাম ক্ষয় প্রতিরোধী অর্থাৎ ক্ষয় প্রতিরোধ করে, এরকম যদি শিলা থাকে তাহলে কি বললাম? ক্ষয় প্রতিরোধকারী শিলা তটভূমি থেকে সমুদ্রের দিকে এগিয়ে অবস্থান করে। তটভূমি কোথায়? নিচে যে অংশটি আছে সেই অংশটি থেকে সামনের দিকে এগিয়ে অবস্থান করছে। এইরূপ অভিক্ষিপ্ত ভূভাগকে অগ্রভূমি বা হেডল্যান্ড বলে। এই যে হেডল্যান্ডটি, এটা কিন্তু তোমরা যদি বিশাখাপত্তনমে গিয়ে থাকো সেখানে দেখতে পাবে একটা আছে ডলফিন নোজ। ডলফিন নোজ বলে একটা অগ্রভূমি আছে। সেম আমি যেরকম গ্রাফিক্সে দেখলাম এই ধরনের একটা ডলফিনের যেরকম মাথাটি থাকে, একটু বেঁকানো ধরনের মাথা যে থাকে, ঠিক একই রকমভাবে এগিয়ে আছে। কোথায়? পেছন দিকে তো উপকূল আছে, নিচের দিকে কি থাকে? তটভূমি। এই তটভূমির সামনের দিকে এগিয়ে আছে। মনে রাখবে কোথায় কি নাম বললাম? ডলফিন নোজ। এটা কি? একটা অগ্রভূমি কিংবা হেডল্যান্ড। তাহলে এই যে অগ্রভূমি আছে, এই অগ্রভূমির বিভিন্ন ভাগ আছে। এই অগ্রভূমির বিভিন্ন ভাগগুলোর মধ্যে আমরা এক এক করে জানি। আমরা প্রথমে দেখেছিলাম কয়েকটি ভাগে ভাগ ছিল, এই ভাগগুলোর মধ্যে আমরা এক এক করে দেখে নিই। তাহলে প্রথমে একটুখানি ছবিটা দেখে নিই, গ্রাফিক্সটা দেখে নিই, তাহলে তোমার কাছে পরে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দেখো গ্রাফিক্সের মধ্যে এখানে আমি নাম্বার দিচ্ছি, খেয়াল করবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে নম্বর আছে, মনে আছে 4টি নম্বর? বাস, এবার দেখো এবার এক এক করে আলোচনা করি। তাহলে প্রথম পয়েন্টটি আমরা জানবো সামুদ্রিক গুহা। সামুদ্রিক গুহা তুমি জেনেছিলে, একটু আগে জেনেছিলে, মনে আছে সামুদ্রিক গুহা? ওই যে জিওর আগে কি ছিল? ব্লো হোল। ব্লো হোলের আগে কি ছিল? একটা গুহা হয়েছিল না গুহা? গুড। ওই গুহাটি কি হয়েছিল? এই গ্রাফিক্সের মধ্যে দেখো সেম একই রকমভাবে দেখো, এটি হেডল্যান্ড, সামনের দিকে এগিয়ে আছে। এবার এখানে যে এগিয়ে আছে দেখা যাচ্ছে এখানে বায়ু এবং তরঙ্গ। বায়ু যখন বেগে প্রবাহিত হয়, তরঙ্গ আরও বেশি করে ওঠে। তখন কি হচ্ছে? এই হেডল্যান্ডে সামনে যেখানে নরম শিলা কিংবা কোনো ফাটল হতে পারে, দারণ হতে পারে, এখানে কি তরঙ্গটি আঘাত করছে। এবার তরঙ্গ যদি এখানে আঘাত করতে থাকে তাহলে কি হবে? এই অংশটি ধীরে ধীরে একটা ফাটল সৃষ্টি হবে। ফাটলটি আরও বড় হবে, আরও বড় ফাটল হয়ে গিয়ে তারপর একটা গর্তের তৈরি হবে। এই গর্তটি আরও ভেতর দিকে ঢুকবে, ভেতর দিকে ঢুকতে ঢুকতে একটা গুহার মতো তৈরি করবে। ছবিগুলো দেখো, গুহার ছবিগুলো দেখতে পাচ্ছ? ঠিক একই রকমভাবে সমুদ্র তরঙ্গ এসে এখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হয়ে গিয়ে এখানে একটা গর্তের তৈরি করছে। এই যে গর্তগুলো, এই গর্তগুলোকে বলা হয় সামুদ্রিক গুহা। তাহলে সংজ্ঞার মধ্যে দেখে নিই সামুদ্রিক গুহা কাকে বলে। অগ্রভূমির উভয় পার্শ্বে ক্রমাগত তরঙ্গের আঘাতে ক্ষয়ের ফলে শিলাদেহে দারণ ও ফাটল বরাবর যে গুহার সৃষ্টি হয় তাকে সামুদ্রিক গুহা কিংবা সমুদ্র গুহা বলে। এখানে একটা উদাহরণ দেখে নাও, স্কটল্যান্ডের স্ট্যাফা দ্বীপের ফিঙ্ক লজ কেভ এই ধরনের একটা উৎকৃষ্ট উদাহরণ। উৎকৃষ্ট খুব সুন্দর একটা উদাহরণ। এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গুহার সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যে গ্রাফিক্সের মধ্যে দেখেছিলাম গুহাটি ঠিক কিভাবে সৃষ্টি হলো, ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখো অগ্রভূমি কি, এটা তো সামনের দিকে এগিয়ে আছে, তার মানে ওই সাইডও ফাঁকা আছে, এই সাইডও ফাঁকা আছে। এইবার দেখো 3য় নম্বর গ্রাফিক্সে কি হচ্ছে ঘটনাটি। বাতাস যদি চলতে থাকে, চলতে চলতে এই ফাটল হলো, ফাটল হয়ে গিয়ে এ পার থেকে ওপার যদি হয়ে যায়, এ পার থেকে ওপার হয়ে যায়, তাহলে কি হবে? একটা গর্তের সৃষ্টি হবে, একটা ফাঁকা স্থান তৈরি হবে না? এবং সেটি বাতাস আরও চলছে, তরঙ্গ আরও উঠছে, তরঙ্গের ফলে ক্ষয় হচ্ছে, তার ফলে এই অংশটি ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হতে হতে আরও বড় হয়ে গেল। এবার বড় হয়ে গিয়ে দেখো কিসের মতো মনে হচ্ছে? একটা ফাঁকা ইউ আকৃতির মনে হচ্ছে না? এবার এই জিনিসটি তোমার ঘরের কোনো একটা অংশের সাথে তুলনা করো তো, ঘরের কী ধরনের মনে হচ্ছে? দেখবে ঘরের আমাদের যে দরজাগুলো থাকে ঠিক একই রকমভাবে অনেকটা দরজার মতো মনে হচ্ছে। এই যে দরজা, এটাকে বলা হয় খিলান, অর্থাৎ দরজার আঁকড়ে আমাদের খিলান। কি দেখতে খিলানের মতো মনে হচ্ছে না? এটাই হচ্ছে আমাদের 2য় নম্বর, একে বলা হয় সামুদ্রিক খিলান। তাহলে কি হচ্ছে জিনিসটি? সমুদ্রের যে অগ্রভূমি এর দু সাইড দিয়ে অর্থাৎ দু পার থেকে ক্ষয় হতে হতে মাঝের অংশটি প্রথমে ছোট ক্ষয় হলো, তারপর ধীরে ধীরে বাড়তে বাড়তে উপরের দিকে অংশ ঘটে গেল। উপরের দিকে অংশ থেকে
উপরে কিন্তু জয়েন্ট থাকলো, আছে না উপরের দিকে জয়েন্ট, মানে জোড়া আছে, এখন কিন্তু টোটালটা ভেঙে যায়নি। যদি জোড়া থাকে, যে দরজার মতো অংশ তৈরি করলো একে বলছে সামুদ্রিক খিলান। জানো এর উপর দিয়ে আমরা হেঁটেও সামনের দিকে এগিয়ে যেতে পারি, হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে ওই পার পর্যন্ত, অর্থাৎ খিলানের ওই মাথা এবং এই মাথা দৌড়দৌড়ি করতে পারি। তবে খুব বেশি দৌড়দৌড়ি করার রিস্ক, কেন, বাই চান্স যদি ভেঙে পড়ে যায় তাহলে তো, হ্যাঁ না, অত সহজে ওপরে যাবো না, কিন্তু যদি খুব গভীর হয়, শক্ত শিলা হয়, তাহলে কিন্তু রক্ষা নেই, তাহলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। সুতরাং যখন দৌড়াদৌড়ি করবে সাবধানে দৌড়াদৌড়ি করবে খিলানের উপর দিয়ে। অবশ্যই এখানে যারা থাকে ঝট করে তোমাকে দৌড়াদৌড়ি করতে দেবে না, কেন ওরা জানে প্রচণ্ড রিস্ক জোন এটা। সামুদ্রিক খিলানের সংজ্ঞাটি দেখে নিই। ক্রমাগত তরঙ্গের আঘাতে সমুদ্র গুহা বাড়তে বাড়তে ওপর প্রান্ত পর্যন্ত প্রসারিত হলে মনে হয় যেন সেটি সেতু দুটি ভিন্ন শিলাদেহকে যুক্ত করেছে। এইরূপ স্বাভাবিক সেতুকে স্বাভাবিক খিলান বলে। ঠিক আছে, তাহলে সামুদ্রিক খিলান হয়ে গেল। এবার আসছি তৃতীয় নম্বর। তৃতীয় নম্বর ছিল স্ট্যাক। দেখো এখানে কি হচ্ছে, এই যে সামুদ্রিক খিলানটি আছে, পাশের ছবিটিকে দেখো, ঠিক একের খিলানটিকে কোনো থাকতে দিলাম, এবার পাশের দিকে দেখো আরেকটি খিলান তৈরি হলো, এখানে খিলানটি, দেখো খিলানটা তৈরি হতে হতে, আরে বাবার মাঝখানের অংশটি ভেঙে আছে, দেখো তো মাঝখানের অংশটি ভেঙে গিয়ে একটা সোজা একটা ভূমিরূপ দাঁড়িয়ে আছে, আছে না সোজা ভূমিরূপটি, আরে বাপরে কি সুন্দর না, গ্রাফিক্সও ভালো লাগছে না, ছবির মধ্যে দেখবে, দেখো ও দারুণ সুন্দর। কি ছবিটি ছোট মনে হচ্ছে, বড় করে দেব, দেখতে পাচ্ছ খিলানটি, দেখো কোথায় আমি দাঁড়িয়ে আছি, খিলানের সামনে দাঁড়িয়ে আছি, এবং কার সামনে দাঁড়িয়ে আছি, স্ট্যাকের সামনে দাঁড়িয়ে আছি, আছে না। তাহলে বুঝতে পারলে খিলানটি কি করে তৈরি হলো এবং স্ট্যাক কি করে তৈরি হলো, ক্লিয়ার হয়ে গেছে তোমার কাছে, গুড। চলো স্ট্যাকের সংজ্ঞাটাও দেখে নিই সাথে সাথে। আবহবিকার তরঙ্গ কার্য প্রভৃতির কারণে স্বাভাবিক খিলান ধসে পড়লে অগ্রভূমির সম্মুখ অংশ উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্র পৃষ্ঠের উপর স্তম্ভের আকারে দাঁড়িয়ে থাকে, একে স্ট্যাক বলে। চলো আচ্ছা ঠিক আছে, ছবিটিকে বন্ধ করে দিই, অনেক তো হলো। নেক্সট কি এখনো ছবির কথা মাথায় ঘুরছে? ঠিক আছে, আছে ছবিগুলো আছে, চিন্তা নেই। তুমি যখন যাবে, ছবি না, তুমি স্বচক্ষে দেখবে সামনে, অবশ্যই তুমি যাবে, গিয়ে তারপর স্বচক্ষে দেখবে সমস্ত বিষয়গুলো তোমার সামনে এক এক করে চলে আসবে। কোনটা, সমুদ্র গুহা কাকে বলে, ভৃগু কাকে বলে, তরঙ্গ কর্তিত মঞ্চ কাকে বলে, তারপর খিলান কাকে বলে, ওই দেখো খিলান, ডাইরেক্ট তুমি বলবে ওই দেখো খিলান, ওই দেখো স্ট্যাক। আচ্ছা এবার বলো দেখি, ওই স্ট্যাকটি যদি টোটালটা ভেঙে যায় তাহলে কি হবে? আরে বাপরে, টোটাল অংশটি যদি ভেঙে পড়ে যায় তাহলে তো নিচের অংশ পড়ে থাকবে, কি পড়ে থাকবে না, নিচের অংশ পড়ে থাকবে। এবার নিচের অংশটি যেটুকু শুধুমাত্র পড়ে থেকে টোটাল অংশটি সরে গেল, নিচের যে অংশটি সমুদ্রের মধ্যে তলের, সমুদ্র তল এর সমান কিংবা এর থেকে যদি সমুদ্র তল থেকে একটু নিচেতে অবস্থান করে, তখন সেটাকে বলা হয় স্ট্যাম্প। তাহলে আমাদের লাস্ট পয়েন্ট যেটি ছিল সেটি হচ্ছে স্ট্যাম্প। দেখো এখানে ছবিটি, এই ছবিটির মধ্যে দেখতে পাচ্ছ স্ট্যাম্প কি হয়েছে, টোটাল অংশটি ভেঙে নিচের দিকে পড়ে গেছে, তাহলে এই অংশটিকে আমরা বলছি স্ট্যাম্প। স্ট্যাম্প, স্ট্যাক দীর্ঘস্থায়ী নয়, আমি তোকে বলেছিলাম যদি ভেঙে পড়ে তাহলে কি হবে, অবশ্যই স্ট্যাক দীর্ঘস্থায়ী নয়, এর ঊর্ধ্বাংশ তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্র তলের সমান উচ্চতায় অথবা তার নিচে অবস্থান করলে তাকে স্ট্যাম্প বলে। তাহলে তোমার কাছে সমস্ত বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে। আমরা যে বিষয়টি আমরা জানলাম আজকে সেটি হলো সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, সঞ্চয় না কিন্তু, কি কাজ, ক্ষয় কাজ। আমরা দেখলাম তো সমুদ্র তরঙ্গ প্রত্যেকটা ভূমিরূপের মধ্যে আছড়ে পড়ছে এবং ক্ষয় করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছিল ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তোমার মনে থাকার জন্য সমস্ত বিষয়গুলি আমরা একবার খুব শর্টকাটে একবার ঝালাই করে নিই। প্রথম আমরা কি দেখেছিলাম, সমুদ্র ভৃগু কোথায় দেখেছিলাম, উপকূল ভাগ, কোথায়, তটরেখা যে আছে তার উপরের দিকের অংশ, তরঙ্গে এসে আঘাত করছে, ভেঙে পড়ছে, খাড়া ঢাল তৈরি করছে, কি তৈরি করলো, সমুদ্র ভৃগু। তৃতীয় নম্বর কি ছিল, তরঙ্গ কর্তিত মঞ্চ। এই যে সমুদ্র ভৃগুগুলো ধীরে ধীরে যখন পেছন দিকে সরে যাচ্ছে, নিচের দিকে যে অংশটি সেটি কি করছে, একটা সমতল ভূভাগ তৈরি করছে। এই সমতল ভূভাগকে আমরা কি বলছি, তরঙ্গ কর্তিত মঞ্চ। এটি কখনো সমুদ্রের বাইরেও থাকতে পারে, আবার কিছুটা সমুদ্রের ভেতরেও থাকতে পারে। দ্বিতীয় নম্বর হয়ে গেল, ক্লিয়ার।
তৃতীয় নম্বর ব্লো হোল। ব্লো হোল কী হয়েছিল? সমুদ্রের তরঙ্গ আঘাত করে গিয়ে সামান্য একটি ফাটল কিংবা দাঁড়ার মধ্যে আঘাত করছিল, ক্ষয় করতে করতে ভেতর দিকে ঢুকিয়েছিল, ভেতর দিকে ঢুকে গিয়ে উপরের যে অংশটি সেটা ভেঙে পড়েছিল, ভেঙে পড়ে গিয়ে একটা সুড়ঙ্গের মাধ্যমে উপরে তৈরি করছিল। তার ফলে কি হলো? সমুদ্র তরঙ্গ যখন আছড়ে পড়ছে ওর গুহার ভিতরে, সেই তরঙ্গটি বায়ু চাপের ফলে উপর দিকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এই যে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এটাকে আমরা বলছি ব্লো হোল। তারপরে কি ছিল? জিও। কি হয়েছিল? ওই যে ব্লো হোলের উপরের অংশটি, হোল মানে যেখানে সমুদ্র তরঙ্গের জলগুলি বেরিয়ে যাচ্ছিল, এই জলগুলো এবং নিচে দিকে গুহা, এর মাঝ বরাবর অংশটি যদি ভেঙে পড়ে যায় তাহলে যে ভূমিরূপটি তৈরি করছে সেটিকে আমরা বলছি জিও। তারপর কি ছিল? অগ্রভূমি বা হেডল্যান্ড। এই যে উপকূল ভূভাগটি, উপকূল ভূভাগের সামনের দিকে যে অংশটি এগিয়ে থাকে তাকে অগ্রভূমি বলছে। কেন এগিয়ে থাকে? কেননা এর সামনের মধ্যে কি হয়েছিল? শিলা, কঠিন শিলা ক্ষয় কম পেয়েছিল, সাইডের যেগুলো ছিল ক্ষয় বেশি পেয়েছিল, সেটা ভেতর দিকে ঢুকে গেছিল, কিন্তু এই অংশটি ক্ষয় কম পেয়েছিল। এবার এই যে অংশটি সামনের দিকে ক্ষয় কম পেয়েছিল একে আমরা বলছি হেডল্যান্ড কিংবা অগ্রভূমি। অগ্রভূমির বিভিন্ন ভাগগুলি দেখেছিলাম। 1 নম্বর ভাগ কি দেখেছিলাম? সমুদ্র গুহা। মনে আছে সমুদ্র গুহা? ওই যে ছবিটির মধ্যে সমুদ্র তরঙ্গে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে, ফাটল বা দারুণ সৃষ্টি হচ্ছে, ওখানে কি হচ্ছে? ধীরে ধীরে একটা গর্তের তৈরি করছে, একটা গহ্বর তৈরি করছে। এই যে গহ্বরটি তৈরি করছে একে আমরা বলছি সমুদ্র গুহা। তারপর কি ছিল? খিলান। খিলান কি হয়েছিল? এই সমুদ্র গুহাটি বাড়তে বাড়তে এপার থেকে ওপার হয়ে গেল, হয়ে গিয়ে মাঝের অংশটি কী হলো? ফাঁকা তৈরি হয়ে গেল। এটি ধীরে ধীরে যখন বড় হয়ে যাচ্ছে এই ফাঁকা অংশটি উপর দিকে যে ব্রিজের মতো তৈরি করছে, অনেকটা দেখতে কি ঘরের দরজার মতো, এই যে অংশটি একে আমরা বলছি খিলান। তারপর কি ছিল? স্ট্যাক। স্ট্যাক কি হলো? উপরের খিলানের যে অংশটি সেটি যদি ভেঙে পড়ে যায় তাহলে সিম্পল একই রকমভাবে দাঁড়িয়ে থাকবে, লম্বাভাবে। এই যে লম্বাভাবে ভূমির উপরে দাঁড়িয়ে থাকবে একে আমরা বলছি স্ট্যাক। তারপর স্ট্যাম্প। কি হয়েছিল? এই যে লম্বা ভূভাগটি এ তো আর দাঁড়িয়ে থাকতে পারবে না, কি হবে? সেটি ভেঙে পড়ে যাবে, ভেঙে গিয়ে সমুদ্রের তলের যদি সমান হয়ে থাকে তখন সেটিকে বলা হয় স্ট্যাক। তাহলে সমস্ত বিষয়গুলি তো আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। কি ক্লিয়ার না? যদি ক্লিয়ার না হয়ে থাকে আবার রিভাইজ করে একবার দেখে নাও ভিডিওটি, একবারে ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, বাস আমি রিপ্লাই দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। 1 মিনিট যাবার আগে মনে আছে কি জন্য করতে বলেছিলাম?